নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের আজকে ম্যাচ ইন্টার কাশির সঙ্গে ছিল। সেই ম্যাচে কীরকম ইস্টবেঙ্গল ফুটবল খেলেছে, কোন কোন প্লেয়াররা নজর কাড়া পারফরমেন্স করেছে, ম্যাচের রেজাল্ট কি হয়েছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, কিছু ফুটবল আপডেট রয়েছে। আনোয়ার আলীকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট শেয়ার করে নেব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশির আজকে ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে বিকেলের দিকে ম্যাচটা হয়েছে। তো ম্যাচের রেজাল্ট কিন্তু ইস্টবেঙ্গলের দিকে গেছে, 2-1 গোলে ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। তো ফার্স্ট হাফে যদি ইস্টবেঙ্গলের দল নিয়ে কথা বলা যায়, গোলকিপার পজিশনের জন্য প্রফসকান সিং গিল ছিল, ডিফেন্স পজিশনে লালচুংনুঙ্গা, রাকিব, হিজাজি মাহের এবং মার্ক জোকে ব্যবহার করা হয়েছিল। মাঝ মাঠে কিন্তু সৌভিক, শাউল এবং মাধি তালাল, আপফ্রন্টে একদিকে নন্দ, অপরদিকে মহেশ, আর সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসাবে ডেভিডকে দিয়ে শুরু করানো হয়েছিল। তো ফার্স্ট হাফে কিন্তু ইস্টবেঙ্গল তারা গোল করে দিয়েছিল দুটো, সেক্ষেত্রে কিন্তু একটা গোল করতে দেখা গিয়েছিল মহেশকে, আর একটা পেনাল্টি থেকে গোল করেছিল ডেভিড শোনা যাচ্ছে খুব ভালো ফুটবল খেলেছে। মহেশের খেলাও ভালো হয়েছে, আজকে রাকিব কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। নন্দকে কিন্তু একটা দারুণ রকমভাবে এই সিজনে আমরা দেখতে পাবো আশা করি, নন্দকে যেভাবে কোচ ব্যবহার করছে শোনা যাচ্ছে। তো নন্দ খুব ভালো খেলেছে। মাধি তালাল বা সাউল ক্রেসপোর যে জুটি দুর্দান্ত খেলছিল, সৌভিক চক্রবর্তী মোটামুটি ঠিকঠাকই করছিল, কিন্তুর জায়গা এখনও রয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে কিন্তু আরও অনেক কাজ করতে হবে। মার্ক জো প্রথম ম্যাচে যেরকম ফুটবল খেলেছে, ফ্রেন্ডলি ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছে, কিন্তু লালের কিন্তু এখনও সেই রকম লালকে কনফিডেন্স পাওয়া যাচ্ছে না। লালের ভুল থেকেই শোনা গেছে নাকি আজকে গোল হয়েছে। তো খেলায় ভুলভ্রান্তি হবে সেটা নিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু ইস্টবেঙ্গলের সামনে যেখানে এএফসির ম্যাচ, সেখানে লালকে নিয়ে ভরসা করাটা কতটা কি হবে জানা নেই। হিজাজি মাহের মোটামুটি ভালো করেছে, কয়েকটা জায়গাতে কিন্তু মাধি তালাল বেশ ভালো চান্স ক্রিয়েট করেছিল। তো ফার্স্ট হাফে এরকম ম্যাচ হয়েছে এবং ফার্স্ট হাফের শেষের দিকেই কিন্তু সাউল ক্রেসপো এবং মাধি তালালকে তুলে নেওয়া হয়েছিল এবং তাদের পরিবর্তক প্লেয়ার হিসাবে কিন্তু সেখানে দেবজিৎকে নামানো হয়েছিল, যে রিজার্ভ টিমের প্লেয়ার তোমরা জানো। আরও একজন প্লেয়ারকে ব্যবহার করা হয়েছিল। আর সেকেন্ড হাফে মূলত ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম যারা কিন্তু সিএফএল স্কোয়াডে রয়েছে, কিন্তু কালকে যারা ম্যাচ খেলেনি, যারা বেঞ্চে ছিল, সেই সমস্ত প্লেয়ারদের দিয়ে কিন্তু মোটামুটি সেকেন্ড হাফকে খেলানো হয়েছে। তো এরকমটাই কিন্তু ম্যাচের আপডেট বেরিয়ে আসছে। এরপর যদি আমরা একটুখানি জিকসান সিংকে নিয়ে কথা বলি, তো জিকসান সিংকেও কিন্তু আজকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সঙ্গে মাঠে আসতে দেখা গেছে। তো জিকসান সিং মাঠে এসেছে, তার কিন্তু ভিডিও মোটামুটি একটা আমরা ছেড়েছি, সেটা একটুখানি ফেসবুক পেজ বা একটুখানি শর্ট ভিডিওতেও তোমরা দেখে নিতে পারো। তো জিকসান সিংও কিন্তু পুরোপুরি একদম সিনিয়র দলের সঙ্গে এসে গেছে। তো আজকে মোটামুটি খেলা ভালোই হয়েছে, ইস্টবেঙ্গল 2-1 গোলে কিন্তু এই ফ্রেন্ডলি ম্যাচটা জিতে নিয়েছে। তো এরপরে যদি আমরা পরের আপডেটে চলে আসি, সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের হেড কোচ নিয়ে। তো অনেক নামই মোটামুটি জমা পড়েছিল জাতীয় দলের হেড কোচের লিস্টে, সেখানে কিন্তু এবার সবথেকে সেরা কোচটাকে বেছে নেওয়া হলো। সেটা আর অন্য কেউ নয়, সকলেরই হয়তো অনেকেরই ভালো লাগে কোচটাকে, আমার তো নিজের দিক থেকে খুবই ভালো লাগে, কারণ যেভাবে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে পারফরমেন্স করায়, সেটা আর অন্য কেউ নয়, মানালো মার্কুয়েজ। তাকেই কিন্তু জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে এই বছরটা। এফসি গোয়া এবং জাতীয় দল দুটোকে নিয়েই কিন্তু একসাথে কাজ করবে এবং পরের সিজন থেকে মোটামুটি জাতীয় দলেরই হেড কোচ তাকে করে দেওয়া হবে। তো 3 বছরের কন্ট্রাক্ট করা হয়েছে এবং মানালোর আন্ডারে আমরা দেখেছি আকাশ মিশ্রার মতন প্লেয়ার দুর্দান্তভাবে উঠে এসেছে, আশিস রায়, লিস্টন কোলাজো, অনেক ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু মানালো তুলে এনেছে। আর লাস্ট সিজনে কিন্তু জয় গুপ্তার মতন একজন প্লেয়ারকেও কিন্তু তুলে আনা। তো যে কোনো সাধারণ দলকে নিয়েও কিন্তু খুব ভালো কাজ করার অভিজ্ঞতা রয়েছে মানালোর। হায়দ্রাবাদ দলটাকে নিয়ে 3টে বছরেই কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেলিয়েছিল। তো সেই জায়গায় কিন্তু জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছে। আশা করি জাতীয় দল কিন্তু অনেক ভালো ফলাফল করবে, বিশেষত ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ার অনেকটা আরও ভালো হবে। একজন খুব ভালো মাপের কোচ নিঃসন্দেহে বলা যায়, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। তোমরা কারা কারা খুশি যে মানালো কোচ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি আনোয়ার আলীকে নিয়ে, তো যেরকমটা বলেছিলাম তোমাদের যে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বিরাট বড় খেলা হবে, তো সেই খেলাই কিন্তু শুরু হয়ে গেছে রীতিমতন। তোমরা দেখতে পাচ্ছ
মানে মোহনবাগান সুপার জায়েন্টের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে নানান রকম ভিডিও, আর লাস্টে যে আজকে ভিডিওটা ছেড়েছে মানে তাদেরও একটুখানি অ্যাডমিনের একটুখানি বোঝা উচিত যে এটা কোনো মানে ফ্যান পেজ বা ট্রোলিং পেজ নয়, এটা একটা অফিসিয়াল পেজ। তো সেই অফিসিয়াল পেজ থেকে যেরকমভাবে করা হচ্ছে সারা ভারতবর্ষের তো প্রত্যেকটা ক্লাবের সমর্থকরাও সেটা দেখছে, তারা কি ভাববে মানে জানা নেই তার মানে কী জন্য করছে, কি ভেবে করছে, কি উদ্দেশ্যে করছে জানা নেই। এবং আনোয়ারকে রীতিমতন ছোট করা হচ্ছে, তোমরা এই ফটোটা দেখলেই বুঝতে পারবে। আর ভিডিওটা সবাই দেখেছো, রীতিমতন কিন্তু এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট কথা শুরু হয়েছে। অ্যাডমিনের কিন্তু এবার বোঝা উচিত যে যেটা হচ্ছে পুরোপুরি এবার কিন্তু মানে জঘন্য থেকে জঘন্যতর হচ্ছে। তারপরও কিছু কিছু অন্ধভক্ত রয়েছে, তারা কিন্তু এগুলো এনজয় করবে, কিন্তু অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে জাতীয় দলের প্লেয়ারকে নিয়ে এই রকমভাবে যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক না। যাই হোক, এরপরে যে টপিকে আসবো আনোয়ার আলীকে নিয়ে, যেরকমটা বলেছিলাম যখনই বড় বড় আপডেট আসবে সেগুলোই শেয়ার করবো। এই প্রতিদিন কি নিয়ম আছে সেই নিয়ে, কি হচ্ছে সেই নিয়ে কথা বলবো না। তো কালকে খেলনামের তরফ থেকে একটা রিপোর্ট করা হয়েছিল একটা আর্থিক ব্যাপার নিয়ে আমি যাচ্ছি না, কারণ সেটা সম্পূর্ণরূপে সত্য কিনা তার কোনো রকম সত্যতা আমাদের কাছে নেই। এর আগেও আমরা দেখেছিলাম আশিস নেগি বেশ কিছু ভুলভাল এরকম রিপোর্ট করেছিল, সেরকমই কিন্তু এই রিপোর্টটাও ভুলভাল। কারণ আজকে আবার রেপ স্পোর্টসের তরফ থেকে কিন্তু সেই জায়গাতে রঞ্জিত বাজাজ একদম কনফারেন্স করে বলে দিয়েছে যে এই জিনিসটা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। এর ফলে কিন্তু মানে লিগ্যাল স্টেপ রঞ্জিত বাজাজ নেবে এবং সেটা কিন্তু হবেই। আর যদি সেরকম কিছু প্রমাণ করে দিতে পারে আনোয়ার আলীকে কিন্তু তার থেকেও অনেক বেশি টাকা দিয়ে দেওয়া হবে। জিনিসটা কিন্তু পুরোটাই ভুল যে রঞ্জিত বাজাজ নাকি টাকা আটকে দিয়েছে, এরকমটা মানে হচ্ছে না, হয়নি, সেটা কিন্তু রঞ্জিত বাজাজ জানিয়েছে। এবার কোনটাকে তোমরা সত্য ধরবে, রঞ্জিত বাজাজের কথা সত্য ধরবে নাকি খেলনামের আপডেট সত্য ধরবে? তো রীতিমতন কিন্তু মানে জঘন্য নোংরামি চলছে জিনিসটাকে নিয়ে। তো এই জিনিসটা বন্ধ হওয়া উচিত, অন্তত আনোয়ার আলীর কথা ভেবে। যেরকমটা চলছে তার মানে ফুটবলের জন্য খুবই ক্ষতি হচ্ছে, এতটা ক্ষতি মানে বুঝে শুনে করাটা উচিত নয়। আর কি সিদ্ধান্ত আসবে না আসবে সেটা তো তোমরা সবাই জানতে পারবে, আমরাও সবাই জানতে পারবো, সেটা পরের আলোচনার বিষয়। তো এক্ষেত্রে ইস্টবেঙ্গলের কি করণীয়? দেখো, ইস্টবেঙ্গলের তো একজন ডিফেন্ডার লাগবে, লালের যা পারফরমেন্স সেই নিয়ে যদি ভাবা হয় পুরো টুর্নামেন্ট তাহলে কিন্তু চলবে না। আনোয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল কোনোদিনই টার্গেট করেছে বলে তোমরা শুনেছিলে? কোনোদিনই টার্গেট করেনি। এরকম একটা যখন আইনি জটিলতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে একটা সইসাবত করে নিয়েছে, কিন্তু আনোয়ার আলীর সার্ভিস পাওয়া এই ডুরান্ড কাপ থেকে অসম্ভব ব্যাপার। আর আনোয়ার যে ইস্টবেঙ্গলেই আসবে সেটাও ধরে নেওয়াটা মানে কার্যত ভুল, বা সে মোহনবাগানেই থাকবে সেটাও ধরে নেওয়া ভুল, মানে একটা জটিল অবস্থা হবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিন্তু উচিত এবার সেকেন্ড অপশানের পিছনে যাওয়া। বারবারই দেখেছি ইস্টবেঙ্গল সেকেন্ড অপশানের পিছনে গিয়ে ভালো সাইনিং করিয়েছে, সেই জায়গাতে কিন্তু যেটা ইস্টবেঙ্গল অনেকদিন আগেও একবার চেষ্টা করেছিল, বর্তমানে কিন্তু নিজেকে সে ফ্রি করে রেখেছে 28 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার নিম দর্জি তামাং। লাস্ট সিজনে এফসি গোয়াতে এবং হায়দ্রাবাদ এফসি দুটো দলেই খেলেছে। এফসি গোয়াতে লোনে এসেছিল, বর্তমানে ফ্রি প্লেয়ার, নর্থ ইস্টের হয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা, হায়দ্রাবাদের হয়ে চ্যাম্পিয়ন, আইএসএলে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে। তাকে নিয়ে খুব কম কথা হয়, কিন্তু প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে কোনো রকম কথাই হবে না। তার যেরকম ফুটবল একদম চুপচাপ সাইলেন্টলি ফুটবলটা খেলে দিতে পারে নিম দর্জি, সেন্টার ব্যাকে বেস্ট অপশান, সাইডে কিন্তু রাইট ব্যাকেও খেলে দিতে পারে, যেটা কিন্তু ইস্টবেঙ্গলের একটা ডাউটের জায়গা, রাইট ব্যাকের প্লেয়ার। তো সেই জায়গায় যদি নিম দর্জিকে ইস্টবেঙ্গল ভাবে খুব ভালো হবে। কিন্তু এটুকুও বলে রাখছি, নিম দর্জির পিছনে যেরকম ক্লাবেরা এসে গেছে সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলকে একদম চুপচাপ সাইন করিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই ডিলটা হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সেই জায়গাতে মুম্বাই সিটি এফসির মতন ক্লাব এন্ট্রি নিয়েছে, তারা চেষ্টা চালাচ্ছে। জামশেদপুর এফসি তারাও কিন্তু এন্ট্রি নিয়েছে। তো এই দুটো ক্লাব এন্ট্রি নিয়েছে, ইস্টবেঙ্গলও কিন্তু একটা সময় কথাবার্তা বলেছিল, তারপর কি হয়েছিল সত্যি জানি না। তো এবার যদি ইস্টবেঙ্গল সেকেন্ড অপশানের পিছনে গিয়ে এই ডিলটাকে ডান করতে পারে, আমি বলবো একটা দারুণ সাইনিং হবে। তাহলে অন্তত ইস্টবেঙ্গলে যেরকম মাঝমাঠে জিকসান এসে গেছে, নিমদর্জি যদি সেন্টার ব্যাকে এসে যায় তাহলে কিন্তু অনেক ভালো ডিফেন্স তৈরি হয়ে যাবে। আনোয়ার আলী কী হবে না হবে সেটা পরের ব্যাপার, পরে যদি আনোয়ারও এসে যায় তো সেটা তো খুবই ভালো ব্যাপার, কিন্তু তার আগে ইস্টবেঙ্গলের উচিত এরকম একজন প্লেয়ারকে সাইন করানো। তো দেখা যাক, ম্যানেজমেন্টের উপর ভরসা রয়েছে, যেরকমভাবে ভালো সাইনিং করিয়েছে তো শেষ মুহূর্তেও কিন্তু ভালো সাইনিং হবে, এটুকু আশা আমরা রাখতে পারি। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।